কই গো ছোট্ট বউ, তোমাদের গল্পমণি তো এসে গেল। এইবার বাবা আর মেয়ে তো শাবল নিয়ে বেরোলো। কি হলো একটু শুনি। এদিকে অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে এসে উনুন ধরাবার জোগাড়। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তাই আমাদের বাড়ির নবান্নটা মেখে দিতে আর ইতুর ঘটগুলো বার করে নিয়ে আসতে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়, যাবার পথে বাঁধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বন চালতা গাছের ঘন বন। শীতের সকালে একরকম লতা পাতার ঘন গন্ধ বন থেকে বেরিয়ে আসে। একটা ল্যাজঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা, ও খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিসও লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে একটা আওয়াজ হচ্ছে। কি যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়ে দাঁড়ালেন, তারপর আবার চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর যেতে না যেতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার একটু দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদ্রে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রান্নাঘরে গিয়ে উনুন ধরাবার উদ্যোগ করতে লাগলেন। মেয়েকে বললেন, এখনো চানে যাসনি রে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাবার সময় একটুখানি পরেই সহায় হরি উৎসাহ নিয়ে 15-16 সের ভারী একটা বড় মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়ত দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে বললেন, ওই যে ওপাড়ার ময়সা আছে না গো, চৌকিদার, রোজই বলে কর্তা ঠাকুর তোমার বাবা থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো আর তোমরা আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থাকলেন। বললেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হয়ে বললেন, আমি না, আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এই মাত্র আকাশ থেকে ধপ করে পড়েছেন। অন্নপূর্ণা আগের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো এখন আর বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গেছে আর কি? দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজ পাতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, অমনি শব্দ। হ্যাঁ গা, তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে, ডাকাতি করতে যা ইচ্ছে করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে? সহায় হরি হাত নেড়ে বরজ পাতায় তার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ দেবার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার কথাও কিছু জোগালো না। আর কথিত কথাগুলোর মধ্যে যে কোনো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক নেই বা আছে, সেটাও বোঝা গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকলো। সামনে মেটে আলুর দিকে একবার আর চোখে চেয়ে নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সঙ্গে কাপড় মেলে দিচ্ছিল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করতে করতে মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, কি মা, এই মেটে আলুটা দুজনে মেলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চেয়ে থেকে একবারে মাটির দিকে তাকালো, মেটে আলুটার দিকে, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে এবং সঙ্গে সঙ্গে একবার
ক্ষিপ্র দৃষ্টিতে বাড়ির সামনে থাকা বাঁশঝাড়টার দিকেও তাকালো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বেরোলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি মায়ের বিপন্ন চোখে এবং মায়ের দিকেই তাকিয়েছিল। উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজ পোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বোন, তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমাকে ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবে না জোটে না খাবে, তা বলে পরের জিনিসে হাত, এ মেনি আমি কি করবো মা? মাগো। 2-3 দিন পরে একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি আর কন্টিকারির জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটাকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করবার আয়োজন করছে এবং ভবিষ্যতে সম্ভাব্য এমন কিছু কাল্পনিক ফলমূলের অগ্রদূত যে হতে পারে একটা কিছু ফল, বর্তমানে সেটা কেবল একটা শীর্ণকায় ছোট্ট পুঁইশাকের চারা, এসব কিছু সে কল্পনা করছে। এবং একটা শুষ্ক কঞ্চির ডগায় পুঁইশাকটা একদম শুকনো অবস্থাতেই প্রায় ঝুলে রয়েছে। ফল মূল অবশিষ্টগুলো আপাতত তাঁর বড়মের মস্তিষ্কের মতন অবস্থিত। দিনের আলো এখনো বেরোয়নি। আর অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এই পুঁইডাটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। এখন যে জল না পেয়ে মরে যাবে মা। খেন্তি বললে, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার 2 ছোট মেয়ে দোলাই বাঁধে রোদ উঠবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর তুলে আনলো। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তো সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এখনই দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি না? সহায় হরি বাইরে চলে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখের দিকে ভালো করে তাকাননি? খেন্তির মুখ কেমন সুন্দর হয়ে উঠেছে। জামার ইতিহাসটা অনেকটা এরকম। বহু বছর আগে হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের একটা 2.5 টাকা মূল্যের জামা কিনে আনেন। ছিঁড়ে যাবার পর তাতে যে কতবার রিপু করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির চেহারা স্বাস্থ্য ভালো হওয়ার দরুন জামাটা তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি কখনো রাখতেন না। জামার বর্তমান যে কি হাল সেটা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই ওটা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা, গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুরুনির নিচে একটা কলার পাতা পেরে একখানা নারকোল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে খুব একটা ইচ্ছে করেননি, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরে ফেরে, তার কাপড় চোপড়ও শাস্ত্রসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরে পাড়ায় হাত পা মোটামুটি ধুয়ে শুদ্ধ কাপড় পরে একদম ঠিকঠাক পদে নিযুক্ত হয়েছে। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল 5টার দ্বারা একটা বিশেষ মুদ্রা করে যেটুকু রাধার প্রসারিত হাতের ওপর দিলেন,
মেজো মেয়ে পুঁটি অমনি ডান হাত খাটা কাপড়ের খুঁটে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে ধরলো, মা আমায় একটু। খেন্তির বাবা সূচি বস্ত্র, সে নারকেল কুড়ছে। এর মধ্যে একটু লোলুপ দৃষ্টিতে তাকালো বটে, কিন্তু এ সময় খেতে যাওয়া পাছে মা বকে, তাই সে চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি একদম চটপট নারকেল মালার ওপরে, যেটাতে ফুটো নেই, সেই দিকটা মায়ের দিকে দিল এবং মা একটু বেশি করেই গোলা ঢেলে রাখলেন। মেজো মেয়ে পুঁটি বললেন, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে জানো মা। খেন্তি মুখ তুলে বলল, এবেলা আবার হবে নাকি? ওরা তো বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোলপুলি, মুগদক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না হলে নাকি পাটিসাপটা হয় না। আমি বললাম, কেন? আমার মতো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো বেশ লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় খানিকটা তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। উমা, কেমন একটা ধরা ধরা গন্ধ। আর মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তিগুলো শেষ করেই খেন্তি মার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়বে টরবে না, কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। মুখ যদি মনের আয়না হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণই থাকতে পারে না যে সে খুব মানসিক তৃপ্তি লাভ করেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক টুকরো করে পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির কাছে অন্নপূর্ণার এই প্রস্তাব যে খুব মনোপুত হলো না, তা তার মুখ দেখেই বোঝা গেল। পুঁটি বলল, মা, বর্তি পিঠেই খা, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাবার পরে ছোট মেয়ে রাধা আর খেতে চাইল না, সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলে খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, খুব একটা কথাও সে বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করে 18-19 খানা খেয়ে নিয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে ঘাড় নাড়ল, হ্যাঁ, আর একটু নেবে সে। অন্নপূর্ণা তাকে আরো খান কয়েক দিল। খেন্তির মুখ চোখ বেশ জলজলে হয়ে উঠল বটে। হাসি ভরা চোখে মার দিকে তাকিয়ে বলল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই কিন্তু। সে পুনরায় খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুলি এগুলো তুলতে তুলতে আদরের চোখে তার এই শান্ত, নিরীহ, একটু বেশি ভোজনপটু মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, একটু শব্দটি নেই মুখে, কিছু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটা সঙ্গতিপন্ন, শহরাঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সাও নাকি করেছে। এরকম পা হঠাৎ মেলাও তো খুব বড় একটা দুর্ঘটনার মধ্যেই পড়ে কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বের হতেই একটু সংকোচ করছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানা ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে এলো, কিছু বলতে পারলেন না। বাড়ি থেকে বেরিয়ে আমলকি তলায় বেহারারা
সুবিধে করে নিয়ে যাবার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলো যেখানে নত হয়েছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলিন আঁচলখানা পালকির বাইরে দিয়ে সেখানে লুটোচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অতি মাত্রায় ভোজনপটু মেয়েটি পরের ঘরে অপরিচিত মহলে পাঠিয়ে তার বুকটা যেন বেল হয়ে উঠল। খেন্তিকে কি ওরা ঠিক বুঝবে? যাবার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনা সুরে বলেছিল, মা আষাঢ় মাসেই আমাকে এখানে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের ওপর একখানা লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুমের সুরে বলল, না যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেল বেলা উঠোনের মাচায় রোদ্দুর দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তাঁর অনাচারী লোভী মেয়েটা আজ বাড়ি নেই। কোথা থেকে বেড়া বইয়ে এসে লজ্জা নেই এরকম ভাবে হাত পেতে মিনতির সুরে অমনি বলতো, মা এটা খাবো, মা কোনখানটা একটু ছিঁড়ে খাবো। 1 বছরের উপর হয়ে গেছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম তো হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবে যে তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন বোধহয়। গলা পরিষ্কার করে বললেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব, তোমার মেয়েটার হয়েছিল কি? সহায় হরি হুকাটায় 5-6টা টান দিয়ে কাস্তে কাস্তে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতন চাল, হাভাতে ঘরের মতন খাই খাই, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে, ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে জোরে মিনিট কতক হুঁকায় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরেই বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এমনই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়েকে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে তাকিয়ে বললেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে। সহায় হরি শুষ্ক সুরে খানিকটা হাসলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা খবর দিল না কিছু। তারা আমায় খবর দেয়, আমি যে গিয়ে দেখব, দেখতে পাওনি? না, এমনই চামার। গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিল, তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার, খুব একটা সুবিধে হবে না। এরপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করছেন যে এইরকম ঠান্ডা তারা কখনো দেখেননি। সন্ধ্যের সময় রান্নাঘরে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছে। পুঁটি আর রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছে।
রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, তো ঘন করে ফেললে কেন? পুটি বলল, আচ্ছা মা। ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে বসো না, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এদিকে। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চাপা দিলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতন ফুলে উঠল। পুটি বলল, মা দাও প্রথম পিঠেখানা, কানাচে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাস না, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পেছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতায় থলো থলো সাদা ফুলের মতন জ্যোৎস্না আটকে আছে। পুটি ও রাধি খিড়কি দরজা খুলতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস শব্দ করতে করতে ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চার ধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি আর রাধি ফিরে এলো। অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন, দিলি? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে করা প্রায় শেষ হয়ে এসছে, রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠর ঠর শব্দ করছে। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়ছে। দুই বোনের খাবার জন্য কলাপাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে গেল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটার লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেয়ে উঠছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাচাতে সব ধরে নেই। মাচার থেকে বাইরেও দুলছে সুপুষ্ট নধর, বেড়ে উঠছে জীবনের লাবণ্যে ভরপুর। তাহলে দেখলে তো মেয়েদের বিয়ে হয়ে গেলে কত রকমের সমস্যা। কে কি খেতে ভালোবাসতো সেটা তার শ্বশুর বাড়িতে সে পায়নি। সবাই তোমরা ভালো থেকো। আর যারা দূর থেকে গল্পটা শুনছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। সামনের সপ্তাহে একটা সারপ্রাইজ আছে, গল্পের একটা নতুনত্ব, একটা চেঞ্জ, সেটা কিন্তু দেখা যাবে। আজ তবে আসি, গল্প শুনুন, কেমন লাগলো জানান। আর অবশ্যই এই পড়ন্ত শীতে সবাই পাতিলেবু খান নিজের শরীরের কথা ভেবে। আজ তবে আসি।